খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সিপিএম আইএসএফ এর সঙ্গে জোটে যাচ্ছেন না হুমায়ুন কবির, তাহলে কোন পথে জোট, কি জানালেন সাংবাদিক বৈঠকে? ভোটে ওপারের জামাতরা তৃণমূল হুমায়ুন কবিরদের সাহায্য করবে। 26-এর নির্বাচনের আগে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর। বড় খবর, ময়নাগুড়ি, সুতি, ক্যানিং, ফারাক্কা, শামশেরগঞ্জ, ডেবরার AEROকে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। সেলিম শতরূপদের জন্য খাপ খাওয়াতে পারছি না বলে সিপিএম ছাড়লেন প্রতীক ওর। নির্বাচনের আগে তৃণমূলে বড় ভাঙন, পূর্বস্থলীতে হুমায়ুন কবিরের দলে যোগ প্রায় 200 পরিবারের। মাছ ধরার আড়ালে অনুপ্রবেশের ছক, বঙ্গোপসাগরের ট্রলার সহ আটক 28 বাংলাদেশি মৎস্যজীবী। রোজ 2 লিটার পেট্রোল লাগে বাইকে, কিছু তো সাহায্য হবে। কেউ MA, কেউ BA, BSc, লাইনে দাঁড়িয়ে ভাতার আবেদন বাংলার বেকার ছেলে মেয়েদের। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা, মাথায় হাত বেকার যুবক যুবতীদের। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ির নথি গ্রহণযোগ্য নয় SIR-এ, সিওকে জানিয়ে দিল নির্বাচন কমিশন। সল্টলেকে থালাবাটি হাতে ধুন্ধুমার, বিক্ষোভ DLED চাকরির প্রার্থীদের। প্রাথমিক পর্ষদ সভাপতিকে চরম হুঁশিয়ারি। সংখ্যালঘুদের দোকান ভাঙচুর, জুলুম, বাংলাদেশের 3 নেতাকে শোকজ করল বিএনপি, 2 জনকে সাসপেন্ড। দাদা অধীরকে জেতাতে তৈরি মমতা, শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেওয়ার হুঙ্কার হুমায়ুনের। করা হলো প্রশাসন, এই ভুলে বাতিল হচ্ছে হাজার হাজার অ্যাকাউন্ট, মার্চে ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার। কর্মক্ষেত্রে পরকীয়ায় মজের স্বামী, জলপাইগুড়ির বাড়ি থেকে উদ্ধার মহিলা কনস্টেবলের ঝুলন্ত দেহ। প্রধানমন্ত্রী তো হচ্ছেন তারেক রহমান, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি কে হচ্ছেন জানেন? নাম শুনে চমকে উঠছে গোটা দেশ। রাত 12টা থেকে অনলাইনেও চালু হয়ে গেল যুবসাথী ভাতার আবেদন গ্রহণ। অফলাইনে চাপ কমাতেই পদক্ষেপ করল নবান্ন। বিকাশ ভবনে থালাবাটি মিছিল, DLED চাকরি প্রার্থীদের বিক্ষোভে সল্টলেকে তুলকালাম। গণির খাস্তালুকে হারের জুজু দেখছে কংগ্রেস, মান বাঁচাতে মালদহে জোড়া আসনের প্রার্থী দল বদলু মৌসুম। হিন্দুদের সাথে অন্যায় করলে মুসলিমদের ছাড় না দেওয়ার বার্তা বাংলাদেশি সাংসদের। 18 তারিখের মধ্যেই বামেদের আসন রফা, দাবি সেলিমের। আইএসএফ নিয়ে মুখ খুললেও হুমায়ুনকে উপেক্ষা। জামাতকে ভোট দিয়েছেন স্ত্রী, রাগের মাথায় তালাক দিলেন বিএনপি নেতা, পরে লোক লাগিয়ে। মার্চের শুরুতেই দিল্লির পথে বাংলার প্রার্থী তালিকা, এবার নবান্ন দখলে মোদির নতুন প্ল্যান। কাদের নাম থাকছে এই তালিকায়? শারীরিক হেনস্থার অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, ভাইরাল অডিও ক্লিপ পোস্ট করে অভিযোগ শুভেন্দুর। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নৃশংসভাবে খুন স্ত্রীর, দেহ ফেলা হলো ক্যানেলের জলে। আবাস যোজনা থেকে নাম বাদ যাওয়ায় ব্লক অফিসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। সিপিএম নয়, ব্যক্তি সেলিমকে MLA করে আনতে সমর্থন করব, বড় দাবি হুমায়ুনের। মুখ্যমন্ত্রীর মিথ্যাচারের জবাব দিতে হবে ভোট বাক্সে, আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চে গিয়ে হুঁশিয়ারি হুমায়ুনের। পদ্ম বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গেরুয়া নেতার, নির্বাচনী মরশুমে তোলপাড় বঙ্গ বিজেপি। সিপিএমকে শূন্য থেকে মহাশূন্যে পাঠাবো, বামের সঙ্গে জোটে না হুমায়ুন কবিরের। পেটে ঘুষি মেরে গর্ভপাত থেকে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, ভিক্টরের বিরুদ্ধে সরব স্ত্রী। হঠাৎ মায়াপুরে অমিত শাহ, আরতি থেকে স্পেশাল মিটিং, বুধবার হাইভোল্টেজ সফরে কাঁপবে নদিয়া। ভোট শেষ হতে না হতেই হিন্দুদের ওপর অত্যাচার বাংলাদেশে, বহু জায়গায় বাড়িঘরে আগুন। 4 বার শুনানিতে ডাক, ডানকুনিতে ঝালমুড়ি বিক্রেতার হঠাৎ মৃত্যুতে SIR-কে দুষছে পরিবার। মুখ্য সচিবকে দিয়ে পুরো চক্রটাই চালাচ্ছে মুখ্যমন্ত্রী। 7 AERO সাসপেন্ড নিয়ে বিস্ফোরক শুভেন্দু। বিহারে 10,000 টাকা করে পেলেন আরও 25 লক্ষ মহিলা, ব্যবসা দাঁড়িয়ে গেলে মিলবে আরও 2 লক্ষ টাকা। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, বাঁকুড়ার নার্সিংহোমে ব্যাপক তাণ্ডব। মঙ্গলে বাংলাদেশের শাসনভার নেবেন তারেক, শপথ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট, অতিথি আর কারা? কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জীবন্ত দগ্ধ 7 শ্রমিক, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ। 10 মাস কেটে গেলেও মেলেনি প্রতিশ্রুতির চাকরি। পহেলগাঁও হামলায় নিহতের কন্যা দ্বারস্থ হলেন অমিত শাহের।
রেশন দোকানে এবার এটিএম, টাকা নয় বেরোবে চাল ডাল চিনি, ঐতিহাসিক উদ্বোধন অমিত শাহের। নার্সিং পাস, বসে আছি, পরীক্ষা দিয়েই যাচ্ছি, ভাতার লাইনে দাঁড়িয়েও বললেন চাকরি চাই। রাম নামেই কি ভোট লুটবে বিজেপি? বঙ্গে মেরুকরণের রাজনীতি নিয়ে তোপ অধীরের। বাংলায় শিক্ষিত বেকারের মিটার হু হু করে বাড়ছে, দুদিনে ফর্ম জমা পড়ল প্রায় 13.5 লক্ষ। ভারত সহ একাধিক দেশে বন্ধ এক্স পরিষেবা, মোবাইল ওয়েবসাইট সবেতেই সমস্যা, বিভ্রাটের কারণ স্পষ্ট নয়। যৌন অপরাধী এপস্টাইনের হাতে নির্যাতিতা এক ভারতীয় মহিলার সন্ধানে ছিল মার্কিন প্রশাসন। সততার প্রতীক থেকে দুর্নীতির প্রতীক, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ হুমায়ুন কবিরের। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির থাবা, পরিবারের অ্যাকাউন্টে সরব স্কুলের টাকা, 80 পাতার চার্জশিটে বিস্ফোরক ইডি। কাটমানি নিয়ে 30 যুবতীকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাইয়ে দিয়েছেন, 3 সিভিক বরখাস্ত, জড়িত আরও 1। সাধারণ কাশি ও জ্বর, 14 দিনে প্রাণ হারালো একই গ্রামের 20 জন, বাড়ছে আতঙ্ক। বিয়ের অনুষ্ঠানে থাকতে চাই, বলিউড অভিনেতা রাজপাল যাদবের জামিন মঞ্জুর দিল্লি হাইকোর্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সিপিএম আইএসএফ এর সঙ্গে জোটে যাচ্ছেন না হুমায়ুন কবির। সিপিএম আইএসএফ এর সঙ্গে জোটে যাচ্ছেন না হুমায়ুন কবির। জোটের আগেই ভেস্তে গেল সিপিএম আইএসএফ যে ইউপি জোট নিয়ে সিপিএমকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, সিপিএম ও আইএসএফ যে পরিমাণ আসন চাইছে তাতে সম্মত নই, আমি সিপিএম ও আইএসএফ এর সঙ্গে জোট করব না। কটাক্ষ করে বলেছেন, সিপিএমকে শূন্য থেকে মহাশূন্যে পাঠানোর ব্যবস্থা করব। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে হুমায়ুন কবির বলেছেন, যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান এবং তাদের শরিক দল, আমি শুনেছি আর কি, যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফ ও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সঙ্গে জোট করব না। আমার জেইউপি জনতা উন্নয়ন পার্টি মেন এবং ছোট ছোট আরও 7-8টা রাজনৈতিক দলকে নিয়ে আগামী 25 তারিখের মধ্যে আমাদেরকে কোথায় লড়বে, আমি কত সিটে লড়ব, আমার টিম কত সিটে লড়বে, কারা কোথায় লড়বে, 25 তারিখের মধ্যে সবাইকে জানিয়ে দেব। সিপিএম যে আস্ফালন করছে, শূন্যে আছে, আরও মহাশূন্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সদ্য বাংলাদেশে হয়ে গিয়েছে ভোট, আর এবার বাংলায় বিধানসভা হওয়ার অপেক্ষায়। ফের রাজ্যের শাসক দল ও হুমায়ুন কবিরকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু বলেন, এপারের জামাত ওপারের জামাত দুটো মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, সেই কারণে কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে এপারের জামাতকে ওপারের জামাতকে জিতিয়েছে, মানে তৃণমূল সঙ্গে এখন হুমায়ুন কবির জুটেছে। আর ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে, এটা ঘোষিত অবস্থান এদের, এবং খুব অ্যালার্মিং ভারতীয়দের ক্ষেত্রে এবং বাঙালি হিন্দুদের ক্ষেত্রে। একদম পুরো পেট্রোল পোল বর্ডার পর্যন্ত এলাকাতে প্রায় 90% আসনে জামাতের লোকেরা জিতেছে। যারা নারীর অধিকার স্বীকার করে না, মহিলারা শিক্ষিত হোক, কর্মে যাক, স্বীকার করে না। শুভেন্দুর সংযোজন কিছুদিন আগেই হরিহরপাড়াতে একজন গ্রেপ্তার হয়েছিল, আনসারুল বাংলার সঙ্গে যুক্ত, ভোটার তালিকায় নামও তুলেছে, 3 বার ভোটও দিয়েছে। সব মিলিয়ে আমাদের আসন্ন নির্বাচনে আমাদের জাতীয় সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা ভবিষ্যতের প্রশ্নযুক্ত। ময়নাগুড়ি, সুতি, ক্যানিং, ফারাক্কা, শামশেরগঞ্জ, ডেবরার AROকে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। ASIR এর কাছ থেকে সাসপেন্ডের পর ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে মুখ্য সচিবকে চিঠি কমিশনের। এই 7 জন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্য সচিবকে চিঠি কমিশনের। দেখুন এক নজরে, সত্যজিৎ দাস ও জয়দীপ কুণ্ডুর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে মুখ্য সচিবকে চিঠি নির্বাচন কমিশনের। ক্যানিং পূর্বের 2 ARO সত্যজিৎ দাস ও জয়দীপ দাসের বিরুদ্ধে শাস্তিমূলক অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন। মুর্শিদাবাদের সুতির ARO শেখ মুর্শিদ আলমের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তব্যে অবহেলার জন্য ময়নাগুড়ির ARO ডালিয়া রায় চৌধুরীর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে। শামশেরগঞ্জের ARO সেফাউর রহমানের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছে কমিশন। ফারাক্কার ARO নীতিশ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ডেবরার ARO দেবাশিস দাসের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানাচ্ছে, এদের বিরুদ্ধে রীতিমতো ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে, কারণ এনারা যে তথ্য আপলোড করেছেন সেখানে দেখা যাচ্ছে ভোটারদের দেওয়ার তথ্য সম্পূর্ণ নয়।
তা সত্ত্বেও তারা সেই তথ্য আপলোড করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং নির্বাচন কমিশন সেই কারণেই কিন্তু এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা মুখ্য সচিবকে বলেছে কমিশন। নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই জানিয়েছিল। সিপিএমের রাজ্য কমিটি থেকে পদত্যাগ প্রতীক উর রহমানের। প্রাথমিক সদস্য পদও ছেড়েছেন তিনি। দলকে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রাক্তন এসএফআই এর রাজ্য সভাপতি। রাজ্য ও জেলা নেতৃত্বের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে তিনি সিপিএম থেকে পদত্যাগ করেছেন, দলকে লিখিত জানিয়েছেন প্রতীক উর। আর প্রতীক উর রাজ্য কমিটি থেকে পদত্যাগ করতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কিন্তু ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত? প্রশ্ন উঠতেই প্রতীক উর বলেছেন তার সঙ্গে ব্যক্তিগতভাবে কারো বিরোধ নেই। কেন এমন সিদ্ধান্ত প্রতীক উরের? সম্প্রতি দল বিরোধী কাজ করায় তৃণমূল থেকে বহিষ্কৃত হন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তৈরি করেন নতুন দল জনতা উন্নয়ন পার্টি। নিজের দলের সঙ্গে জোট করে ভোটের ময়দানে লড়াই করবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন। জোটের জন্য তৃণমূল বাদে বাকি সব দলকেও আহ্বান জানান হুমায়ুন। আর্জি জানানো হয় সিপিএমকেও। সেই মতো মোহাম্মদ সেলিম নিউটাউনে বৈঠক করেন হুমায়ুনের সঙ্গে। তখনই দলের একাংশের সঙ্গে সেলিমের বিরোধ দেখা দেয়। তবে তার পাশে সেই সময় দাঁড়িয়ে দেখা যায় তরুণ তুর্কি শতরূপকেও। সেই সময় তিনি কিছু মন্তব্য করেছিলেন। শতরূপ বলেছিলেন সিপিএম তো এখনও বলেনি হুমায়ুনকে ভরসা করবে কিনা, কিন্তু সমস্ত নীতি নৈতিকতার ঠেকা কি আমরা একা নিয়ে বসে রয়েছি? বিজেপি তাকে প্রার্থী করলে দোষ নেই, তৃণমূল মন্ত্রী করলে দোষ নেই, সিপিএমের তার সঙ্গে কথা বললে অপরাধ হয়ে গেল। বাংলা হান্ট ডেস্ক। আবার বিধানসভা নির্বাচনের আগে ভাঙন তৃণমূল শিবিরে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর উত্তর বিধানসভা কেন্দ্রের কালিকাতলা এক গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া গ্রামের প্রায় 200 পরিবার যোগ দিল হুমায়ুন কবিরের পার্টিতে। তৃণমূলের অত্যাচারের কারণে তারা দল বদলাতে বাধ্য হয়েছেন, এমনটাই জানিয়েছেন তারা। জনতা উন্নয়ন পার্টির সভাপতি পঙ্কজ গাঙ্গুলির হাত থেকে দলীয় পতাকা নেন এই পরিবারগুলি। তারপর শাসক দলের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিয়ে বলেন এলাকায় ঠিকমতো উন্নয়ন হয়নি, কেউ সঠিকভাবে বিচার পায় না। তাদের আরও অভিযোগ গ্রামে দালালরা সব ব্যাপারে হস্তক্ষেপ করে। রিজওয়ান শেখ, পাপ্পু শেখদের অভিযোগ তৃণমূল ছেড়েছি তৃণমূলের অত্যাচারের কারণে, সব ব্যাপারে দালালরা নাক গলায়। গ্রামে গ্রামে অশান্তি হলে ন্যায্য বিচার কেউ পায় না। পূর্বস্থলীর উত্তর বিধানসভা কেন্দ্রের জনতা উন্নয়ন পার্টির সভাপতি পঙ্কজ গাঙ্গুলি গোটা অনুষ্ঠানের নেতৃত্ব দেন। তার হাত থেকে পতাকা নেওয়ার পর এই পরিবারগুলি অভিযোগ করে বলে তৃণমূলের হাতে উন্নয়ন হয়নি। জনতা উন্নয়ন পার্টির এক নেতা বলেছেন বর্তমান সরকারের প্রতি এখানকার মানুষদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। এরা বরাবরই শোষিত লাঞ্ছিত। তৃণমূল নেতাদের ব্যবহারে এখানকার লোকজনের মনে দীর্ঘদিন থেকেই ক্ষোভের সঞ্চার হচ্ছিল। তাই তারা দীর্ঘদিন থেকেই একটা দ্বিতীয় প্ল্যাটফর্ম খুঁজছিল। সেটাই হুমায়ুন সাহেব আমাদের কাছে এনে দিয়েছেন। বঙ্গোপসাগরের নীল জলরাশিতে মাছ ধরার অছিলায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সতর্কতায় ভেস্তে গেল সেই পরিকল্পনা। সোমবার সকালে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমা থেকে আটক করা হয়েছে বাংলাদেশি ট্রলার সাগর 3কে। এই ঘটনায় ট্রলারে থাকা 28 জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। ধাওয়া করে পাকড়াও পুলিশ সূত্রে খবর। সোমবার সকালে সমুদ্রে রুটিন টহল দিচ্ছিল কোস্ট গার্ডের জাহাজ। সেই সময় একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটিকে থামার সংকেত দেওয়া হয়, কিন্তু সংকেত মানা তো দুরস্থ, উল্টে ট্রলারটি দ্রুত দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। এতেই সন্দেহ গভীর হয়। উপকূলরক্ষী বাহিনী ধাওয়া করে ট্রলারটিকে আটক করে এবং মৎস্যজীবীদের থানায় নিয়ে আসা হয়। অনুপ্রবেশের চাঞ্চল্যকর তথ্য প্রাথমিক জেরায় উঠে এসেছে। বিস্ফোরক সব তথ্য। তদন্তকারীদের দাবি ধৃতদের মধ্যে কয়েকজন কবুল করেছেন যে মাছ ধরাটা ছিল কেবল এক বাহানা। আসলে রবীন্দ্রনাথ দাস নামে এক বাংলাদেশি নাগরিককে ভারতীয় জলসীমার ভেতরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল তাদের। অর্থাৎ মাছ ধরার ছদ্মবেশে মানুষ পাচার বা অনুপ্রবেশ করানোর বড়সড় ছক ছিল বলে অভিযোগ। পুলিশি তৎপরতা। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এর পেছনে কোনো বড় অনুপ্রবেশকারী চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভারত বাংলাদেশ সামুদ্রিক সীমান্তে কড়া নজরদারি শুরু হয়েছে। অন্যদিকে রবিবার থেকে শুরু হয়েছে ক্যাম্প। 1 এপ্রিল থেকে চালু হবে যুবসাথী প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই ভাতা পাবেন। আর সেই প্রকল্পে আবেদনের জন্য আজ থেকে শুরু হয়ে টানা 11 দিন চলবে ক্যাম্প। এদিন দেখা গেল জেলায় জেলায় বসেছে ক্যাম্প চলছে। লাইনে দাঁড়িয়ে বেকার ভাতার জন্য আবেদন করছেন তরুণ তরুণীরা। কলকাতা সহ জেলায় জেলায় একই ছবি, কলকাতার ছবি। যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য এক তরুণী বলেন কলকাতায় চাকরি নেই, আমার ফিল্ডে তো নেই। এক যুবক বলেন এই সব ভাতা না দিয়ে যদি একটু চাকরির সুযোগ দিত ভালো হতো। আরেক যুবতী বলেন আপাতত ঠিক আছে, কিন্তু চাকরি বেশি দরকার। যে টাকা ভাতা দিচ্ছে সেই টাকায় যদি স্যালারি দেয় তাতেও কাজ করব। আরেক যুবক বলেন ভাতা তো সাময়িক, চাকরি তো সব সময়ের জন্য থাকবে। এক যুবক বলেন আমি রোজ 2 লিটার তেল ভরি, কিছু তো সাহায্য হবে। এদিন দেখা গেল BA, BCom, BSc এমনকি MA পড়ুয়ারা আসছেন বেকার ভাতার জন্য আবেদন করতে।
মালদহে আবেদন। মালদহ 12টি বিধানসভা, তবে এখানে ব্লকে ব্লকে ক্যাম্প বসানো হয়েছে। এদিন সকালে দেখা গেল ক্যাম্পে ক্যাম্পে লাইন। এক যুবক বললেন, আমি স্নাতক স্তরে পড়ছি, 1500 টাকায় কিছুই হয় না, চাকরি দরকার। কাছে পিঠে সকলেরই একই বক্তব্য, ভাতা নয়। ইতিহাসে MA এক পড়ুয়া বলেন, বাংলার যুবকরা হতাশ, ভাতা নিয়ে কেউ সন্তুষ্ট থাকতে পারে না, 1500 টাকায় কিছু হয় না, বাধ্য হয়ে এসেছি, কি করব বলুন। শিলিগুড়িতে আবেদন। সাক্ষী নামে এক যুবতী বলেন, চাকরি আছে, পাচ্ছি না, যেহেতু মিলছে না তাই ভাতা। মালদায় চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা। প্রায় 4500 বেকার যুবক যুবতীর সাথে প্রতারণা। প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে এক বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ নাজিউল শেখ ও তার বোনের বিরুদ্ধে। অভিযোগ মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুরে অবস্থিত এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। অভিযোগ জাতীয় সড়কের পাশে মালদা মিশন হাসপাতাল নামে একটি নার্সিংহোম বেশ কিছুদিন ধরে তৈরি হওয়ার পর গত বছর 2025 সালের জানুয়ারি মাস থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া শুরু করে। বলা হয় জেলায় নতুন হাসপাতাল খুলতে চলেছে, সেই জন্য প্রচুর কর্মসংস্থান, হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হবে। চাকরির জন্য শূন্য পদের সংখ্যা প্রায় 4500। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এও লেখা হয় যে 400 বেডের হাসপাতাল খুলছে। আর এরপরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত, এমনকি ভিন রাজ্য থেকেও বেকার যুবক যুবতীরা চাকরির দরখাস্ত দিতে থাকে। আর দরখাস্ত প্রদানকারী সবাইকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। নার্সিং, গ্রুপ ডি, টেকনিশিয়ান, সিকিউরিটি সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। অভিযোগ ইউনিফর্ম ও ট্রেনিংয়ের জন্য দিতে হয় 5000 টাকা থেকে 18000 টাকা। প্রতারিতদের অভিযোগ প্রায় 4500 বেকার যুবক যুবতীর কাছে তোলা হয় এই টাকা, যা হিসেব করলে দেখা যাবে কয়েক কোটি টাকা তোলা হয়েছিল প্রতারিতদের কাছ থেকে। ইন্টারভিউয়ের সময় নার্সিং চাকরির জন্য আসা যুবক যুবতীদের প্রশ্ন করা হয় তারা কত টাকা বেতন নেবে। কেউ 12,000, কেউ 13,000 বললে তাদের নার্সিং হোম কর্তৃপক্ষ জানিয়েছিল 15,000 টাকা করে দেওয়া হবে। পাশাপাশি আরও অভিযোগ, ইন্টারভিউয়ের পর ডকুমেন্ট ভেরিফিকেশনের ড্রেসের জন্য 5000 টাকা নেওয়া হয়। এছাড়া কারো কারো কাছ থেকে দ্রুত কাজে যোগ দেওয়ার জন্য আরও টাকা চাওয়া হয়। কারো কাছে 10,000, কারো কাছে 15, কারো কাছে 20,000 টাকাও নেওয়া হয়। এছাড়া বলা হয় আগামী 2 মাসের মধ্যে তারা কাজে যোগ দিতে পারবে। এদিকে 2 মাস থেকে 1 বছর পার হয়ে গেলেও কাউকেই কাজে যোগ দিতে বলা হয়নি। এরপরেই টনক নড়ে চাকরিপ্রার্থীরা এরপর দলবদ্ধভাবে নার্সিংহোমের টাকা ফেরত চাইতে আসলে কোনো পাত্তাই দেওয়া হয় না। এমনকি অভিযোগ উল্টে হুমকি দেওয়া হয়। এদিকে প্রতারিতরা সকলে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করে। 2025 সালের 27 অক্টোবর SIR এর নোটিশে কমিশন বলেছিল নথি হিসেবে সরকার অনুমোদিত বাড়ি বা জমির শংসাপত্র গ্রহণ করা যাবে। অনেকে মনে করেছিলেন কেন্দ্র এবং রাজ্যের 2 প্রকল্পের নথি দেখালেও SIR এর কাজ হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা বা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের নথি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে গ্রহণযোগ্যই হবে না। পশ্চিমবঙ্গের CO দপ্তরকে চিঠি দিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন এই 2 প্রকল্পের নথি SIR এর শুনানিতে গ্রহণ করা যাবে কিনা জানতে চেয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তার প্রশ্নের জবাবেই বিষয়টি স্পষ্ট করেছে কমিশন। 2025 সালের 27 অক্টোবর SIR এর নোটিশে কমিশন বলেছিল নথি হিসেবে সরকার অনুমোদিত বাড়ি বা জমির শংসাপত্র গ্রহণ করা যাবে। এতে বিভ্রান্তি তৈরি হয়। অনেকে মনে করেছিলেন কেন্দ্র এবং রাজ্য সরকার বাড়ি তৈরির টাকা দেওয়ার যে প্রকল্প চালু করেছে তার নথি দেখালেও SIR এর কাজ হয়ে যাবে। অনেকেই শুনানিতে সেই নথি নিয়ে এসেছিলেন। বিভ্রান্তি মেটানোর জন্য কমিশনের কাছে ব্যাখ্যা চান মনোজ। গত 21 জানুয়ারি বিষয়টি জানতে চেয়ে তিনি নয়াদিল্লিতে কমিশনের সদর দপ্তরে চিঠি দেন। সোমবার তার জবাব এসেছে। কমিশন জানিয়ে দিয়েছে ওই 2 প্রকল্পের নথি এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। সিওকে দেওয়া ব্যাখ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করেছে কমিশন। সুপ্রিম কোর্ট 9 ফেব্রুয়ারির নির্দেশে বলেছে SIR এর নোটিশ যারা পাচ্ছেন তারা শুধুমাত্র কমিশনের SIR সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত নথির উপরেই ভরসা রাখতে পারবেন। কমিশনের 19 জানুয়ারির নির্দেশিকাতে উল্লিখিত নথিও গ্রহণযোগ্য হবে। কমিশনের বিজ্ঞপ্তিতে সরকারের দেওয়া জমি বা বাড়ির শংসাপত্রের কথা উল্লেখ থাকলেও প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক সাহায্যের অনুমোদন তার মধ্যে পড়ে না, তাই এই নথি গ্রহণ করা যাবে না। আছে ডিগ্রি নেই চাকরি, এই স্লোগানকে হাতিয়ার করে সোমবার দুপুরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল সল্ট লেকের বিকাশ ভবন ও প্রাথমিক শিক্ষা পর্ষদ চত্বর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা NIOS থেকে DELED উত্তীর্ণ হাজার হাজার চাকরি প্রার্থী নিজেদের হকের নিয়োগের দাবিতে রাস্তা নেমে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশের কড়া বাধার মুখে পড়ে শেষমেশ রাজপথেই বসে পড়েন তারা এবং থালাবাটি বাজিয়ে অভিনব প্রতিবাদে মুখর হয়ে ওঠেন। চাকরি প্রার্থীদের মূল ক্ষোভের জায়গাটি হলো সুপ্রিম কোর্টের নির্দেশিকা। তাদের অভিযোগ দেশের সর্বোচ্চ আদালতের স্পষ্ট নির্দেশিকা এবং মান্যতা থাকা সত্ত্বেও রাজ্য সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে NIOS থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের এই নিয়োগ প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখছে।
যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তাদের নিয়োগ করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেই অবিলম্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সরাসরি আলোচনার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে সরাসরি নিশানা করে অভিযোগ করেন যে সুপ্রিম কোর্ট মান্যতা দিলেও রাজ্য সরকার ও গৌতম বাবু ইচ্ছাকৃতভাবে সেই নির্দেশকে অবজ্ঞা করছেন। এটি সম্পূর্ণ গৌতম পালের নিজস্ব চাল বলে দাবি করে তিনি চরম হুঁশিয়ারি দেন।